নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এখন তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। এর আগে 6ই আগস্ট শীর্ষ পদগুলোতে বড় রদবদল আনে সেনাবাহিনী। তখনই বরখাস্ত হন মেজর জেনারেল জিয়াউল। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। ওই পদে থাকার সময় ফোনে আড়ি পাতা সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2009 সালে ছিলেন র্যাব 2-এর উপ অধিনায়কের দায়িত্বে। সে বছরই লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন এই সেনা কর্মকর্তা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, জিয়াউল হাসানের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি তথ্য জানিয়েছে? বর্তমানে তো তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন, তাছাড়া তার বিরুদ্ধে কি কি গুরুতর অভিযোগ রয়েছে? দেখুন, মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি এনটিএমসির মহাপরিচালক ছিলেন সবশেষ। তাকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরদিনই কিন্তু তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে। আইএসপিআর এর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। তাকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তার করার পরে তাকে এখন ডিবি হেফাজতে রাখা হয়েছে। আমরা নিউমার্কেট থানায় কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছিলেন যে নিউমার্কেট থানা দুটি হত্যা মামলা হয়েছে। দুটি হত্যা মামলার মধ্যে একটি হকার, একটি নিউমার্কেট থানার সামনে একজন হকার এবং একজন শিক্ষার্থী নিহতের ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এখন ডিবি হেফাজতে রয়েছেন। তবে আমাদের এর বাইরে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখি, তিনি যখন এনটিএমসির মহাপরিচালক পদে ছিলেন তখন কিন্তু সাধারণ মানুষের ফোনে আড়ি পাতা থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনেরও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। মায়ের ডাক একটি সংগঠন রয়েছে যাদের পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছে। তারা কিন্তু গত 13ই আগস্ট একটি সমাবেশ করেছে। সমাবেশ করে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আমি একটু তথ্য জানিয়ে রাখি, যেদিন তাকে বরখাস্ত করা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, এর পরের দিনেই তিনি বিমানবন্দরে তিনি পালিয়ে যাওয়ার একটি গুঞ্জন উঠেছিল। সেখান থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে আটক করা হয়েছে এমন একটি গুঞ্জন উঠেছিল। এরপরে আজকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যখন তিনি র্যাবের গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন তখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, যে মানুষকে গুম করে নিয়ে যাওয়া, আয়নাঘরে রাখার সহ মানুষকে হত্যার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদি সব মিলিয়ে আমি বলতে চাই, এখনকার যে পরিস্থিতি এবং পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে একটি হত্যা মামলা আটক করা হয়েছে। হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে। আমরা যখন গণভবনে যখন সাধারণ মানুষরা গিয়েছিল তখন বেশ কয়েকটি নথিপত্র সাংবাদিকদের কাছে এসেছে। সেইখানে দেখা গিয়েছিল যে সাধারণ মানুষের ফোন আলাপ কীভাবে তিনি যিনি আড়ি পেতেছিলেন এবং প্রতিদিন সেই আড়ির যে ফোন আলাপগুলো আড়ি পাতা হয়েছিল সেসব কথাগুলো কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিদিন সকালেই তার হাতে পৌঁছে দিতেন। এবং এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আরও রয়েছে এবং সেসব মিলিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আগামীকাল আমরা যতটুকু জানি আজকে রাতের মধ্যে না হয় কালকে সকালের মধ্যে তাকে নিম্ন আদালতে তোলা হবে। এবং অন্যান্য যেই আসামিদেরকে গত কয়েকদিনে গ্রেপ্তার করা হয়েছে তার নেই আমরা একটি অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের গ্রেপ্তারের বিষয়ে বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। নতুন উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর আলম, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ফাউজুল কবির খান ও আলিমা মজুমদারের নাম শোনা যাচ্ছে। আজ বিকেল 4টায় বঙ্গভবনে তারা শপথ নেবেন বলে জানা গেছে। এ নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য হবেন 21 জন। সবশেষ গেল মঙ্গলবার শপথ নেন উপদেষ্টা ফারুকী আজম। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে রোববার শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এর মধ্যে বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গত 8ই আগস্ট রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টা শপথ নেন। ভারতে বসে সুযোগের অপেক্ষায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 80তম জন্মদিনের দোয়া মাহফিলে একথা জানান তিনি। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়ার বলিষ্ঠ অবদানের কথা তুলে ধরেন তিনি। জানান খুব শিগগিরই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। এছাড়া 15 বছর ধরে চলা বিএনপির আন্দোলনে ছাত্র জনতার সাফল্য এনে দিলেও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে বলেও মত তার।
বলে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই চূড়ান্ত সাফল্য আসবে। জনগণের অর্জন নষ্ট করতে আবার নতুন কোনো ফ্যাসিবাদ আসে কিনা সেই শঙ্কাও রয়েছে বলে জানান মির্জা ফখরুল। এখনও নানা চক্রান্ত অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টাও চলছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতে। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। সড়কের দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর ২১ হলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, বর্তমানে অনেক ভুয়া সমন্বয়ক ও সহ সমন্বয়ক তৈরি হয়েছে। তারা ব্যক্তি স্বার্থে লুটপাটের জন্য কমিটিও করছে। তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ব্যবস্থা নেবেন বলে সতর্ক করেন সার্জিস। 15 আগস্ট শোক দিবসে ধানমন্ডি 32 নম্বর সহ নানা জায়গায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা সমর্থন করে না উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা নতুন বাংলাদেশের উদ্যমের সঙ্গে মানানসই নয়। কাউকে ইচ্ছাকৃত বা রাজনৈতিকভাবে হেয় করা যাবে না। পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোন একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জানাবে ঢাকা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলেও মন্তব্য তার। বিষয়টি দুপক্ষেরই জানা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা নিশ্চিত দিল্লি এই প্রসঙ্গে যত্নবান হবে। একই প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তারা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। আর নির্বাচন নিয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচনের সময়রেখা সেপ্টেম্বর মাস নাগাদ আরও স্পষ্ট হবে। অন্তর্বর্তী সরকারের কারো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই বলেও রয়টার্সকে জানান পররাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের প্রতি অনুরোধ জানাব। যদি সেখান থেকেও কোনো দাবি ওঠে, তবে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি হয়ে দাঁড়াবে। আমি মনে করি ভারত সরকার এ বিষয়ে অবগত এবং এই প্রসঙ্গে যত্নবান হবে। আর পরবর্তী নির্বাচনের সময়রেখা সেপ্টেম্বর মাস নাগাদ আরও স্পষ্ট হবে। আমরা অতিরিক্ত একদিনও ক্ষমতায় থাকতে চাই না। নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে যতটা সময় লাগে। এছাড়া অন্তর্বর্তী সরকারের কারোর কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কাউন্সিলর আরিফা রহমান রুমা ও কানাডার অটোয়ায় কাউন্সিলর মুবাশশিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। একই সাথে তাদের ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্থাপন বিভাগের পরিচালক সবুজ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। এতে আগামী 31 আগস্টের মধ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। কমেছে সব ধরনের সবজি, ডিম ও মাংসের দাম, তবে সরবরাহ কমের অজুহাতে কাঁচা মরিচের দাম বাড়তি। বাজারে মধ্যস্বত্বভোগী না থাকায় স্বস্তিতে ক্রেতারা। সিন্ডিকেট ভেঙে দেয়া সহ বাজারে নিয়মিত নজরদারি বাড়াতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান তারা। চট্টগ্রামের সবজি থেকে শুরু করে মুরগি, ডিম সবকিছুরই দাম এখন কিছুটা কম। তবে সমুদ্রে মাছ কম ধরা পড়ায় দাম কিছুটা বাড়তি। দেশি মুরগি আমরা 500 টাকা বিক্রি করতেছি। মাছের সিজন, কিন্তু মাছ ভালো করে পড়তেছে না। মাছ যা আসতেছে সীমিতর ভিতরে, আর কোয়ালিটির মাছ খুব কম, মাছের দাম একটু বেশি। রাজশাহীর বাজারে সবজির দাম কমলেও বেড়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। কাঁচামরিচ কেজিতে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। তো কাঁচামরিচের দাম আজকে খুবই বেশি, 400 টাকা কেজি। গত সপ্তাহে বা 2-3 দিন আগে যেটা ছিল 200 টাকা কেজি। বরিশালের বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। মুরগির দামও কেজিতে 15 টাকা পর্যন্ত কমেছে। প্রকারভেদে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত।
পেঁয়াজ বিক্রি করি একটা বেশি 98 টাকা, একটা বেশি 110 টাকা, 105 টাকা কিনে দেশি পেঁয়াজ। খুলনার বাজারে গরুর মাংস, সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে কাঁচামরিচের দাম। আগে অনেক দাম দিয়ে কিনতে হতো, এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণ আছে। থেকে যদি বাজারগুলো একটু মনিটরিং করে, একটু তারা যাতায়াত করে, তাহলে হয়তো আরও কমার সম্ভাবনা আছে। সরবরাহ ভালো থাকায় গাজীপুরের দাম কমেছে মুরগির। সিলেটের দাম কমেনি সবজি ও মাছ মাংসের। সরবরাহ কম থাকায় বগুড়ায় কাঁচামরিচ কেজিতে 160 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারগুলোয় এখনও চড়া আলু, পেঁয়াজের দাম। এছাড়া সব ধরনের সবজির দামও বাড়তি বলছেন ক্রেতারা। বিক্রেতারা জানান প্রতি কেজি আলুর দাম রাখা হচ্ছে 45 থেকে 50 টাকা, আর পেঁয়াজের দাম 110 থেকে 120 টাকা। তবে কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। সোনালী মুরগির কেজি রাখা হচ্ছে 250 টাকা। এছাড়া ফার্মের মুরগির ডিমের দাম ডজনে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 145 টাকায়। কাঁচামরিচের দাম এখনও বাড়তি। এছাড়া সবজির দাম এখনও কমেনি। বেশিরভাগ সবজি প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কারওয়ান বাজার, মোহাম্মদপুর সহ 4টি বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাড়তি দাম না নিতে সতর্ক করা হচ্ছে বিক্রেতাদের। সিরাজগঞ্জ, ফেনী এবং ফরিদপুরের পাড়া মহল্লা সড়ক ও স্কুল কলেজের দেয়ালে রং তুলিতে আঁকা হচ্ছে নানা ছবি ও স্লোগান। বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হচ্ছে এসব দেয়াল চিত্রে। সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের ইতিহাস ও ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোর চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এসব গ্রাফিতির মাধ্যমে। সিরাজগঞ্জের শিক্ষার্থীরা চাঁদা তুলে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এই কাজ করছে। শুধু গ্রাফিতি নয়, সড়কে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকাও পালন করছে শিক্ষার্থীরা। পাশাপাশি গাছ লাগাচ্ছে সড়কে। ফেনীতে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে রাষ্ট্র সংস্কারে তরুণদের ভাবনা। কেউ ফুটিয়ে তুলছেন উদ্যমী প্রতিবাদ, কেউ আবার ফুটিয়ে তুলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ, মুগ্ধ এবং ফেনীর শ্রাবণের বীরত্ব গাঁথা। ফরিদপুরে নতুন সরকারের কাছে আগামী প্রত্যাশা তুলে ধরেছেন শিক্ষার্থীরা। আমাদের এই গ্রাফিতির মূল থিমটা হচ্ছে আসলে স্বাধীনতার সুখ আর কি। তো এই কথার মধ্যে আমরা আসলে জিনিসটার মিনিং বুঝতে পারি। স্বাধীনতার এই যে সুখগুলো আমরা আসলে দেয়ালে দেয়ালে ছড়াই দিতে চাই। যারা দুর্নীতিটা আসলে করেছে তারাই যাতে সামনের বার আরো সচেতন হয়, যাতে তারা রাস্তায় বের হলে আমাদের এই লেখালেখিগুলো দেখতে পারে। এখানে যারা আন্দোলনে শহীদ হয়েছে তাদের অনেক রক্ত ঝরেছে এবং তারা অনেক শ্রম দিয়েছে। এই রক্তের কারণে আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছে। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 350 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সকালে নিহতের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়ার সদর থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানিয়েছে হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র সহ আরও 43 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 350 জনকে আসামি করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, আন্দোলন চলাকালে 4ই আগস্ট শহরের আইএফআইসি ব্যাংক কার্যালয়ের সামনে শিক্ষক সেলিম হোসেনকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, এই হত্যা মামলার বিষয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত জানাবেন। বগুড়ায় এই চলমান যে সহিংসতা চলছিল, আসলে কোটা বিরোধী আন্দোলন, পরবর্তীতে সরকারের পদত্যাগের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন ঘিরে আপনি জানেন যে সারা দেশের মতো বগুড়াতেও কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। এবং এই আন্দোলন ঘিরে, গোটা আন্দোলন ঘিরে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, প্রায় 12 জন নিহত হয়েছেন। তো এই 12 জনের মধ্যে গতকাল অর্থাৎ আজকে দিবাগত রাত 12টার পরে
সেলিম হোসেনের যিনি বাবা রয়েছেন উনি কিন্তু সদর থানায় হাজির হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এবং এই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক লীগ, তারপরে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু তাদের মামলা 101 জনের বিরুদ্ধে অর্থাৎ একটি মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে আরও এর আগে আসলে 2টি মামলা দায়ের করা হয়। এই 2টি মামলার মধ্যে একটি হলো বিএনপির যে কার্যালয় রয়েছে, শহরের যে কার্যালয় রয়েছে, এই শহরের কার্যালয়ে আপনার অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় প্রায় 82 জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং আরেকটি মামলা করা হয়েছে যে শ্রমিক দলের অফিস কার্যালয়ে যেটি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে, সেই অগ্নিসংযোগের কারণে কিন্তু আরেকটি মামলা দায়ের করা হয়েছে। তো মোটামুটি এখনো পর্যন্ত 3টি মামলা দায়ের করা হয়েছে বগুড়ায় এই সহিংসতার ঘটনাগুলোতে। এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আর কেউ কিন্তু গ্রেপ্তার হননি। এখন আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে সেটা কিন্তু বগুড়া সদর থানা, অর্থাৎ যে অস্থায়ী কার্যালয় রয়েছে, সেই অস্থায়ী কার্যালয়ের যিনি প্রধান রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ জানিয়েছেন যে আসলে এখনো পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন। কর্মস্থলে অনুপস্থিত রাজশাহী সিটি কর্পোরেশনের 90% জনপ্রতিনিধি, এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। কর্মকর্তারা বলছেন সিটি কর্পোরেশনের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। রাজশাহী নগর ভবন থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সবই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আত্মগোপনে সিটি মেয়র থেকে শুরু করে বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর। উদ্বুদ্ধ পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত নগরবাসী। বন্ধ নাগরিকত্ব, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ 12 ধরনের সেবা। এখন কোনো অবস্থাতে কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং নাগরিক সেবা কিন্তু জনগণ পাচ্ছে না। জন্ম সনদ, টিকা সনদ, জন্ম নিবন্ধন যাবতীয় কার্যক্রমগুলো বিগত কয়েকদিন যাবৎ বন্ধ থাকার কারণে আমরা দুর্ভোগে পড়েছি। 90% বেশি জনপ্রতিনিধি কর্মস্থলে অনুপস্থিত থাকলেও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন তারা। সার্বিকভাবে আমি যতটা এই অবস্থা থেকে হতাশ হয়েছিলাম, আমি এখন আশাবাদী হচ্ছি যে আমরা পুনর্গঠনে কর্পোরেশনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা হয়তো ইনশাল্লাহ সক্ষম হব। জেলা প্রশাসক বলছেন জনপ্রতিনিধিরা কর্মস্থলে না ফিরলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে। এর ভিত্তিতে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। নাগরিক সেবা পুনরুদ্ধারের জন্য আমাদের সরকারের দিক থেকে যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা প্রতিপালন করে আমাদের সম্মানিত জনপ্রতিনিধিরা কাজে ফিরে আসবেন এবং দীর্ঘ সময় যদি কেউ অনুপস্থিত থাকেন তাহলে সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লিখব। মেয়রের পাশাপাশি রাজশাহী সিটি 30টি ওয়ার্ডের মধ্যে 26 জন ওয়ার্ড কাউন্সিলরই আওয়ামী লীগ সমর্থিত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাজশাহীর পরিস্থিতি জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, প্রায় 12 ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। তো এই যে 90% বেশি জনপ্রতিনিধি অনুপস্থিত, এই সমস্যার সমাধান কবে নাগাদ করা হবে? দেখুন, 5 তারিখের পর থেকেই কিন্তু রাজশাহীতে যে তাণ্ডব চলেছিল সেটির এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি এখন অবস্থান করছি রাজশাহী সিটি ভবনের সামনে। এটি পুরোটাই একটি বিধ্বস্ত। ঠিক এই ভবনটি নয়, রাজশাহীর যে 30টি ওয়ার্ড কার্যালয় রয়েছে প্রত্যেকটিরই কিন্তু একই অবস্থা। অর্থাৎ যখন কার্যালয়গুলো এই অবস্থায় এবং সেই সাথে এখানে যে কাজগুলো করা হতো, অর্থাৎ কম্পিউটার যেগুলো ছিল সেগুলো সবই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বা কোথাও পুড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে সিটি ভবনের যেমন টেকনিক্যাল জিনিসগুলো, সাপোর্টিং যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেগুলো যেমন ধ্বংস হয়ে গেছে, সেই সাথে ওয়ার্ডগুলোর একই অবস্থা, যার ফলে নাগরিক সেবার যে নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ এনআইডি যে সংশোধনী যে বিষয়গুলো থাকে, এছাড়া যে আনুষঙ্গিক যে সুবিধাগুলো যেগুলো নগরবাসী পেয়ে থাকতো, এই সবগুলোই কিন্তু এখন বন্ধ বলা যেতে পারে। 5 তারিখের পর থেকে অনেকটাই স্থবির। এখন সেই সাথে যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তারাও কিন্তু এখন মাঠে নেই এবং অনেকটা বলা যেতে পারে অনুপস্থিত। একাধিক সূত্র বলছে তারা আত্মগোপনে রয়েছে। তো
নগর পিতা থেকে শুরু করে কাউন্সিলররা যখন অনুপস্থিত থাকে, যার ফলে কিন্তু নাগরিক সেবা ব্যাহত হবে, ঠিক সেটাই স্বাভাবিক। এবং নগরবাসীর যে ভোগান্তি বাড়ছে সেটিও কিন্তু দৃশ্যনীয়। এবং এক্ষেত্রে কিন্তু গতকালকেই যে মন্ত্রণালয় থেকে একটি নির্দেশ বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং প্রশাসনিক ক্ষমতা কিন্তু এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। এবং তারা বলছিলেন যে তারা নাগরিক সেবা যতটুকু সম্ভব তারা দিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। সেই সাথে যে ওয়ার্ডগুলোতে কাউন্সিলররা থাকবেন না, তার পার্শ্ববর্তী ওয়ার্ডের যে যারা উপস্থিত থাকবেন তাদেরকে দিয়ে এই কাজগুলো অব্যাহত করা হবে। এবং যদি সর্বশেষ কাউন্সিলরগুলোকে নাই পাওয়া যায় তাহলে কিন্তু এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তিনি বিষয়টি দেখভাল করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর অপরদিকে এখান থেকে যে বিভাগীয় কমিশনার রয়েছেন তিনি কিন্তু বারবার একটি কথা বলছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা উপস্থিত না হয়ে থাকেন তাহলে কিন্তু তাদের এই পদটি খারিজ হয়ে যাবে বা শূন্য হয়ে যাবে। এরপরে কিন্তু তারা তার পরবর্তীতে যে পদক্ষেপ, আইনি পদক্ষেপ, সেই দিকে তারা এগিয়ে যাবেন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে রাজশাহী নগরীতে যে কাউন্সিলর গুলো ছিলেন তারা অধিকাংশ নেই, কিছু মহিলা কাউন্সিলর রয়েছেন বিভিন্ন ওয়ার্ডে। কিন্তু যে নির্বাচিত যারা কাউন্সিলর ছিলেন অর্থাৎ 30টি ওয়ার্ডের 30টি কাউন্সিলর, কিন্তু এর মধ্যে 26টি এখানে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগ মনোনীত এখানে যে নির্বাচিত জনপ্রতিনিধি তারা উপস্থিত তারা ছিলেন এবং তারা এখন আত্মগোপনে রয়েছে, যার ফলে সব মিলিয়ে বলা যেতে পারে যে নাগরিক সেবা এক ধরনের স্থবিরতা চলে এসেছে রাজশাহী সিটি কর্পোরেশনে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী সিটি কর্পোরেশনে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা, জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও 30 কাউন্সিলরের আত্মগোপনে থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গত 5ই আগস্টের পর থেকে তাদের অনুপস্থিতিতে নগর ভবনের কার্যক্রমে এসেছে স্থবিরতা। প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রতিনিধিদের ছাড়া যেসব সেবা দেওয়া সম্ভব তা দেওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর সিলেট সিটি কর্পোরেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ 30 ওয়ার্ড কাউন্সিলর গেছেন আত্মগোপনে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জন্ম ও মৃত্যু সনদ ও নাগরিক সনদের মতো গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন না নগরবাসী। এতে নানা বিড়ম্বনায় পড়েছেন তারা। কাউন্সিলর না থাকলে তো কত প্রবলেম, চলাফেরাও প্রবলেম, কাগজ লেগে গেলে আপনি কাগজ হইতে না। এখন আমার যদি আজকে একটা নাগরিকত্ব সনদপত্র দরকার পড়ে, সিগনেচার দরকার পড়ে, আমার সিটি কর্পোরেশন মেয়র নাই, আমার ইউনিয়ন পরিষদ সেখানে চেয়ারম্যান নাই, সেখানে মেম্বার নাই, আমি কোথায় যাব? জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে কিছু কার্যক্রম ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে অন্যান্য সেবা দেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। মেয়র মহোদয়ের কাছে আসলে সব কাজ মানে আর্থিক ফাইল বা ইয়ে ছাড়া সব কাজও কিন্তু মেয়র মহোদয়, যেসব সেবা পাবলিক রিলেটেড ম্যাক্সিমাম সেবাই কিন্তু শাখা বা বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পেলে আমরা এই বিষয়গুলো আর একটু বেশি স্পষ্ট হতে পারবো। দ্রুত স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি নগরীর 42টি ওয়ার্ডের 10 লাখ বাসিন্দার। এদিকে মেয়র কাউন্সিলরদের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম মহানগরের 16টি থানার পুলিশ এখনও মাঠে নামতে পারেনি, তবে কয়েকদিন থেকে দাপ্তরিক কাজ করছে নিয়ম করে। সীমিত পরিসরে মাঠে আছে ট্রাফিক পুলিশও। শিক্ষার্থীরা সব ধরনের সহযোগিতা নিয়ে মাঠে থাকায় পুলিশের মনোবল বাড়ছে, দাবি তাদের। থানাগুলো যেন ধ্বংসস্তূপ, ভবনের সামনে পোড়া গাড়ির সারি। এর মধ্যেই চট্টগ্রাম মহানগরের 16 থানায় চলছে দাপ্তরিক কাজ, তবে এখনও মাঠে নামেনি পুলিশ। এদিকে সীমিত পরিসরে কয়েকদিন ধরে সড়ক ব্যবস্থাপনায় কাজ করছে ট্রাফিক পুলিশ। নগরীর 10টি স্পটে ট্রাফিক কার্যক্রম পরিচালনায় দেখা মিলেছে তাদের। সঙ্গে কাজ করছে শিক্ষার্থীরাও। পুলিশের কাজে ফেরাকে স্বাগত জানিয়ে দুর্নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তাদের। ছাত্ররা অলওয়েজ ছিল, থাকবে, স্যারদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই, কোনো কিছু নেই। আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করব, দেশের সংস্কারে এগিয়ে চলবো। রাস্তায় রাস্তায় যেসব সিন্ডিকেট চলছে, যেসব জবরদখল চলছে, এই জবরদখলগুলো যাতে আমরা আবার রুখে দিতে পারি, এই কাজটা আগে আমরা পুলিশের কাছে আহ্বান জানাবো। নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটিয়ে কাজে ফিরতে শিক্ষার্থী সহ সব শ্রেণীর মানুষের সহযোগিতা প্রয়োজন বলছেন পুলিশ সদস্যরা। পুলিশ সারা জীবনই জনগণের বন্ধু হয়ে থাকতে চায় এবং এই জিনিসটা তার উদ্যমের মাধ্যমে আমাদেরকে আরো বেশি উদ্যমী করেছে
তারা যে আমাকে বরণ করে নিয়েছে, ভবিষ্যতে আরও কাজটা যেন আমরা ভালোভাবে করতে পারি। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন থানায় এখনও মোতায়েন আছে সেনা সদস্য। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে আশা পুলিশ কমিশনারের। ছাত্ররা এবং সাধারণ মানুষ তারা একবার মানে আমাদেরকে ওয়েল জানিয়েছে আমাদেরকে। তারা অনেক জায়গায় দেখলাম তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এবং তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গত 5 আগস্ট রাতে হামলা থেকে বাঁচতে পুলিশ শূন্য হয়ে পড়ে মহানগরের সব থানা। এর মধ্যে 6 থানায় আগুন ধরিয়ে দেওয়া সহ বেশিরভাগ থানায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, সবগুলো থানার কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? পুলিশ কমিশনার এ বিষয়ে কি বলেছেন? দেখুন, 5 তারিখ যে ধ্বংসযজ্ঞ প্রতিটি থানায় চলেছে, তারপর আসলে আমরা দেখছি মোটামুটি 1 সপ্তাহ পর প্রতিটি থানায় সীমিত আকারে তাদের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, যদিও তারা এখনো পর্যন্ত মাঠে নামতে পারেন। আমরা মাঠে যাদেরকে দেখেছি তারা হচ্ছে নগরের 8-10টি পয়েন্টে পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তাদের কিছু সদস্য সেখানে নেমেছে এবং তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত কর্মী, শিক্ষার্থী এবং আনসার রয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামের যে 16টি থানা রয়েছে, গত 5 আগস্ট রাতে এই সমস্ত থানার মধ্যে 11টি থানায় আসলে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কোতোয়ালি থানায়। আপনি যদি চারপাশটা দেখেন তাহলে দেখবেন যে একেবারে ধ্বংসযজ্ঞের মধ্যেই পুরো থানা এলাকাটি দাঁড়িয়ে আছে। মোটরসাইকেল, কার এবং তাদের যে সমস্ত অস্ত্রাগারের মধ্যে যে সমস্ত অস্ত্র ছিল সমস্ত কিছু আসলে তছনছ করে দেওয়া হয়েছে। যে কম্পিউটারগুলো ছিল, যে তাদের যে সিসিটিভি ক্যামেরা ছিল, সমস্ত কিছু আসলে ভেঙে চুরে এবং আগুন লাগিয়ে দিয়ে একেবারে ছাই করে দেওয়া হয়েছে। এবং এরপর থেকে আমরা দেখেছি প্রথম 3-4 দিন একেবারে অরক্ষিত ছিল প্রতিটি থানা। তারপর থেকে আমরা দেখছি যে এই যে ছোট কক্ষে তারা আসলে তাদের যে জিডি নেওয়া থেকে শুরু করে যে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কাজ সেগুলো তারা শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত তারা আসামি ধরার জন্য যে অভিযান চালানো কিংবা অন্য কোনো বড় কোনো কার্যক্রম তারা আসলে শুরু করতে পারছেন না। আমরা দেখেছি চট্টগ্রামের ইপিজেড থানা, পতেঙ্গা, পাহাড়তলী, আকবরশাহ এবং এই যে কোতোয়ালি থানা আমরা দাঁড়িয়ে আছি, প্রতিটি থানা এখন আসলে ধ্বংসস্তূপ এবং পুলিশ সদস্যরা শতভাগ চেষ্টা করছেন যাতে মানুষ যে প্রতিদিন এখানে আসলে কেউ না কেউ কোনো না কোনোভাবে জিডি কিংবা অন্যান্য সমস্যা নিয়ে আসছে, জিডি করার জন্য আসছে, তাদেরকে জিডি করার পরামর্শ দিচ্ছেন এবং তারা সাধ্যমতো জিডি নিচ্ছেনও। কিন্তু এর বাইরে যে কার্যক্রম সেটি এখনো পর্যন্ত শুরু হয়নি। আর এই যে এখানে প্রাথমিক পর্যায়ে যে তারা কাজ করছেন সেটিও আসলে এক ধরনের অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখেছি সবগুলো থানার সামনেই সেনাবাহিনী রয়েছে, পাশাপাশি আনসারও রয়েছে। এর বাইরে আমি যেটি দেখছি সেটা হচ্ছে শিক্ষার্থীরাও পুলিশের সাথে কাজ করছে। তো সবকিছু মিলিয়ে আমরা আসলে দেখছি যে থানাগুলো ক্রমশ আসলে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ এখানে চলেছে সেটি কাটিয়ে উঠে পুরোদমে কখন আমাকে তো আসলে তারা পুরোদমে আসলে কাজ শুরু করতে পারবেন সেটি একটি সময় সাপেক্ষ এবং প্রশ্ন রাখে। আমরা থানার ওসির সাথে কথা বলেছি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনিও যেটি বলছেন সেটি হচ্ছে মানুষ আসলে থানা পুলিশকে ভালোবাসে, থানা হচ্ছে তাদের আসলে আশ্রয়স্থল এবং সেই কারণে থানাকে যত দ্রুত কার্যকর করা যায়। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হবে। চট্টগ্রামে পুলিশের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণ বাতিল দাবিতে অধিদপ্তরের মহাপরিচালক সহ 3 কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের জেলা উপজেলা থেকে আসা 150 কর্মকর্তা-কর্মচারী প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। 14 আগস্ট কম্পিউটার কাউন্সিলের 2টি উন্নয়ন প্রকল্প শেষ হওয়ায় সেখান থেকে আইসিটি অধিদপ্তরের রাজস্ব খাতে স্থানান্তরিত 163 কর্মকর্তার চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত 529 কর্মকর্তার প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিভাগ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় সারারাত মহাপরিচালক সহ সেখানে অবস্থানের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। চাকরি স্থায়ীকরণ সেটা আসছে 1/7/2014। 1/7/2014-তে তারা চাকরিতে কর্মরতই ছিল না, তারা অবৈধভাবে এই নিয়োগটা করা হয়েছে। আমাদের কমিটি বা বিভিন্ন আইন এবং আমাদের যে বিধি আছে
সেগুলো লঙ্ঘন করে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়, যেখানে তাদের স্থায়ীকরণ নিয়মিতকরণের অনেক আগে হয়ে যায়। ছোটোখাটো হয়তো কিছু অ্যানোমালিস আছে, তো অ্যানোমালিসগুলো আমরা হয়তো একটু যাচাই বাছাই করে দেখতেছি। যদি সে ধরনের কোনো ছোটোখাটো অ্যানোমালিস বা ক্লারিক্যাল ভুল থাকে, সেটা হয়তো আমরা সচিব স্যারের সাথে মন্ত্রণালয়ে কথা বলে হয়তো আমরা পরবর্তী বছর সচিব স্যারের সাথে অলরেডি কথা হয়েছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছেন ব্যাংকটির শতাধিক কর্মকর্তা। চিঠিতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ ও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ব্যাংকের তহবিল লুটপাটের যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাস্তব অবস্থা এর চেয়েও ভয়াবহ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এই চিঠি জমা দেয়া হয়। দীর্ঘদিন লুটপাটের ধারা অব্যাহত থাকার কারণে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। চিঠিতে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের হারানো গৌরব পুনরুদ্ধার, ব্যাংকের সব অংশীদারদের স্বার্থ রক্ষা, তাদের আস্থা ফেরানো এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম আবারও চালু করার জন্য ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিতে হবে। এছাড়া শত দুর্নীতিমুক্ত ইসলামী ব্যাংকের প্রতি সহানুভূতিশীল বিজ্ঞ ব্যক্তি অথবা প্রয়োজনে সাবেক পরিচালকদের কয়েকজনের সমন্বয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিও জানানো হয় চিঠিতে। চলতি অর্থবছরের জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেয়া হয়েছে তা বাতিল করার আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ফেসবুক পোস্টে এই আহ্বান জানান তিনি। এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন ডক্টর জাহিদ। বলেন, কালো টাকা সাদা করার যে সুযোগ এই অর্থবছরে দেয়া আছে তা বাতিল করা হোক। সর্বোচ্চ আয়করের সঙ্গে 5 থেকে 10% জরিমানা যোগ করে সীমিত সময়ের জন্য এই সুযোগ পুনর্বহাল করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি। চলতি অর্থবছরের বাজেটে নির্দিষ্ট হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর তা নিয়ে তীব্র সমালোচনা হয়। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী থেকে অতি ভারী বর্ষণের মুখে পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। এতে সমুদ্র বন্দরগুলোতে জারি রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এদিকে ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে 36.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেটে 61 মিলিমিটার। কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 2 জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জেলে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তর কলাবাগ গ্রামের আলী আকবর ও কাঞ্চন মিয়া। করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে উত্তর কলাবাগ এলাকার হাওরে মাছ ধরতে যান 7 জন জেলে। গভীর রাতের দিকে বৃষ্টি ও বজ্রপাত ঘটে, এতে ঘটনাস্থলেই 2 জেলে মারা যায়। খবর পেয়ে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভাঙনে দিশেহারা 10 আনি যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তা পারের মানুষ। ঝুঁকিতে রয়েছে জামালপুরের 42 কিলোমিটার নদী তীর। এছাড়া লালমনিরহাটের বামতীর এলাকাতে ভাঙন চলছে। নদী ভাঙন ঠেকাতে তিস্তাকে ঘিরে সুষ্ঠু পরিকল্পনা নেয়ার দাবি স্থানীয়দের। কয়েক হাত এগুলে 10 আনি নদী গ্রাস করবে জামালপুরের আব্দুর রহিম খানের ভিটা। এর আগে 4 বার ভাঙতে হয়েছে ঘর। 4 বার ভাঙলাম, এনি বাসে পাল ভাঙা পড়ব, এনেও থাকতে পাই না ভাই, ঠিক নেই, সারা জীবন এইভাবেই গেল। বক্সিগঞ্জের খানপাড়ার মতো জেলায় এখনও ভাঙন ঝুঁকিতে আছে যমুনা, ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর 42 কিলোমিটার এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, 15 বছরে নদীর তীর রক্ষা বাঁধের কাজ হয়েছে 29 কিলোমিটার, ব্যয় হয়েছে 1200 কোটি টাকা। উন্নত বিশ্বে নদী ভাঙন কল্পে তারা যে ব্যবস্থা নেয়, আমাদের দেশের পানি উন্নয়ন বোর্ড ওই তাদের মতো যদি ব্যবস্থা নেয় বা পরামর্শ নেয়, তাহলে এই নদী ভাঙন রুটটা বন্ধ হবে। যে সকল স্থানে এখনও অরক্ষিত রয়েছে সেই অংশগুলোতে আমরা
স্টাডি প্রকল্প হাতে নিয়েছি। এই স্টাডি প্রকল্পে বাকি যে অরক্ষিত অংশ রয়েছে সেগুলোর সুপারিশ মোতাবেক আমরা ডিবিবি দাখিল করব। লালমনিরহাটের তিস্তার বামতির এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙন ঠেকাতে তিস্তাকে ঘিরে সুষ্ঠু পরিকল্পনা নেওয়ার দাবি স্থানীয়দের। 3 কিলো থেকে এই আসি 5 কিলো হুনিয়া কাছে শেষ সীমানায় রাস্তায় ছিল বাড়ি, এইবার বাড়ি ভাঙা আমার 8 বার হয়। জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। এছাড়া আপনারা আরও অবগত আছেন আমাদের তিস্তা নদীতে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এই রিপোর্ট আমাদের ড্রাফট ফাইনাল ইতিমধ্যে হয়ে গেছে। ফাইনাল রিপোর্ট আশা করতেছি আমরা অতি দ্রুতই পেয়ে যাব। জেলায় কত কিলোমিটার এলাকা ভাঙন ঝুঁকিতে আছে সে তথ্য জানাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা উচ্চ আদালতের রায় অনুযায়ী স্থানীয় নিয়োগের দাবি জানিয়েছে। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। ভুক্তভোগীরা জানায় তাদের চাকরি স্থায়ী করার কথা থাকলেও খনি কর্তৃপক্ষ সেটি করেনি। এমনকি সাবেক প্রধানমন্ত্রী তাদের চাকরি স্থায়ী করার নির্দেশ দিলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। বাধ্য হয়ে 87 জন চাকরি স্থায়ীকরণের দাবিতে 2018 সালে হাইকোর্টে রিট করে। পরবর্তীতে খনি কর্তৃপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে। উচ্চ আদালতে চাকরি স্থায়ীকরণের পক্ষে রায় দিলেও কর্তৃপক্ষ এখনও রায় বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। রংপুরে কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী বাহারুল মারা যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কারাগার এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই মুহূর্তে কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা, সংঘর্ষের ব্যাপারে পুলিশ কি বলছে? দেখুন, আসলে সকালে কিন্তু এই ঘটনাটা ঘটেছে রংপুর কেন্দ্রীয় কারাগারে। আমি যদি একটু দেখাই যে কেন্দ্রীয় কারাগারে অর্থাৎ যারা আসামি রয়েছে তাদের ভিতরে কিন্তু সংঘর্ষটা ঘটে। এই আসামিদের কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষের পরে কিন্তু আমরা দেখেছি যে এখানে পুলিশ, বিজিপি, র্যাব মোতায়েন রয়েছে। এই ঘটনায় কিন্তু একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমে যে এখানকার যারা কারারক্ষী রয়েছে শাহজাহান, মোতালেব, দুইজনকে বরখাস্ত করা হয়। আর যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে বাহারুল, তার বাড়ি হচ্ছে পীরগঞ্জে। সে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র কিন্তু এখন উত্তাপ, অর্থাৎ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জেলখানার গেটে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের বাহিনী এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা কঠোর অবস্থানে আছেন যাতে করে কোনো ধরনের আর নাশকতা না হয়, কোনো ধরনের ঘটনা না ঘটে, এটি আসলে তারা লক্ষ্য করছেন। ভিতরে আমরা দেখেছি যে ভেতরে কিন্তু জেলখানার ভেতরে প্রবেশ করেছেন জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার, অর্থাৎ র্যাবের এখানকার অধিনায়ক এবং জিওসি অর্থাৎ সেনাবাহিনীর যিনি এখানকার প্রধান রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন। এখনও তারা কিন্তু ভেতরেই প্রবেশ করে আছেন। সেখানে তারা দেখছেন ঘটনাটি আসলে মূল ঘটনাটি, সেটি তারা দেখেই অথবা সাংবাদিকদের সাথে তাই ব্রিফিং করবেন, এটি আসলে বলা হচ্ছে। তবে একটু আগে আমি পুলিশের যিনি এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে সকাল 8টার দিকে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ যারা জেলখানায় রয়েছেন, কয়েদি রয়েছেন, তাদের মধ্যেই এই ঘটনাটি ঘটে এবং তারা মারামারি করছেন। মারামারি এক পর্যায়ে অর্থাৎ বাহালুল নামে এক আসামি তাকে মারপিট করে। মারপিটের ঘটনা মারা যেতে পারে সেটি বলছেন। সেটি সেই মৃতদেহটি বের করে রংপুর অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সেখানে পোস্টমর্টম করা হচ্ছে। পোস্টমর্টম পরে আসলে জানা যাবে যে আসলে সেই ছেলেটিকে মারা হয়েছে কিনা, এটি আসলে তারা বলছেন। তবে সব মিলে দেখা যাচ্ছে যে এটি কিন্তু রংপুরে এই প্রথম কিন্তু একটি কারাগারে ঘটনা ঘটেছে এবং এরপরে কিন্তু কারারক্ষীরা যারা তারা কিন্তু কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছেন এবং টিয়ার শেল নিক্ষেপ করেছেন অর্থাৎ পরিস্থিতি শান্ত করার জন্য। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিছুটা। আমরা যেটা জেনেছি যে এটি উত্তাপ রয়েছিল অনেকক্ষণ আগ থেকেই। আমরা কিন্তু যখন কারাগারের গেটে প্রবেশ করেছি, প্রবেশ করার পরে দেখেছি যে ভেতরে কোনো ধরনের সাধারণ মানুষ কিংবা প্রশাসনের লোকজন কিন্তু ঢুকতে পারেনি, কারণ সেখানে গোলাগুলির একটি শব্দ পাওয়া গেছে। এখন পর্যন্ত যেটা দেখেছি যে এখন যে ঘটনাটি ঘটেছে, এখন যারা ভেতরে রয়েছে তাদের সাথে কথা বলার পরে, অর্থাৎ যে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক তাদের সাথে কথা বলার পরেই কিন্তু আমরা আসল ঘটনা জেনে যাব। এই ছিল আমার কাছে কারাগার থেকে সর্বশেষ তথ্য। রংপুর কারাগারের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।
এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।